ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আজকে আমরা ভারতীয় সংবিধানের কতগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারে এসছে এমন টপ 30 ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা, ভারতীয় সংসদের উভয় কক্ষের স্পিকার কোন হাউসের নেতৃত্ব দেন? স্পিকারকে না তিনি প্রিজাইডিং অফিসার অফ লোকসভা, তিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষ যে লোকসভা সেই লোকসভার সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছেন স্পিকার। তাই এখানে উত্তরটা হবে লোকসভাতে নেতৃত্ব দেন, তার নাম হচ্ছে স্পিকার। এরপর আরও যে ব্যাপারগুলো, ভাইসরয় হাউস যেটা, এটি রাষ্ট্রপতি ভবন নামে পরিচিত। এটি ভারতের রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রপতি নামে যে সরকারি পদটি রয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার সরকারি বাসভবন এটি। গ্রাম সভা যেটা ভারতের গ্রাম বা ছোট শহর পর্যায়ের একটি সরকারি সংস্থা, গ্রাম সভা প্রতিষ্ঠিত হয়। আর রাজ্যসভা সংসদের উচ্চকক্ষ, যেটা লোকসভা, এটা যদি ভারত হয় দেশ, তিনটি পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে তিনটি অংশ আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা লোকসভা, একটা রাজ্যসভা। এই রাজ্যসভাটা হচ্ছে আরেকটা অংশ সংসদের। তাহলে এখানে উত্তর হবে আমাদের লোকসভা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে দেখো, স্পিকার অফ লোকসভার একটা ডিটেল আছে এখানে। স্পিকার অফ লোকসভার যে পদটা, সেই পদটা 1961 সালে 1921-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, যেটা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার বলা হয়, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে রাষ্ট্রপতি পদটি লোকসভার স্পিকারের পদটি ইনিশিয়েটেড হয়। ইনি যে প্রিজাইডিং অফিসার অফ লোকসভা এবং ইনি হচ্ছেন হাইয়েস্ট অথরিটি অফ লোকসভা। যদি অর্ডার অফ প্রেসিডেন্স হিসাবে ধরা হয়, প্রথম যেমন রাষ্ট্রপতি, এই হিসাবে যদি ধরা হয়, তাহলে তার র্যাঙ্ক হচ্ছে 7th। ইনি লোকসভার যে মেম্বারগুলো থাকে সেই মেম্বারের দ্বারা ইলেক্টেড হন এবং ইলেকশনের ডেটটা নির্দিষ্ট করে দেন প্রেসিডেন্ট। মেজরিটি অফ ভোট, এমপিদের মধ্যে যে মেজরিটি অফ ভোটে ওনাকে নির্বাচন করা হয়। 10th শিডিউল পারমিট করে যে স্পিকার যে কোন নিজের যে পলিটিক্যাল মাদার পার্টিটা থাকে, যেমন এখন বর্তমানে ওম বিড়লা আছেন, ওম বিড়লার মাদার পার্টি হচ্ছে বিজেপি। উনি লোকসভা স্পিকারে যখন হলেন, তখন উনি যে নিজের দলটি ত্যাগ করলেন, দল ত্যাগ এই বিরোধী যে আইনটা, সেই আইনটা এই ক্ষেত্রে লাগু হবে না, কারণ উনি যে দল ত্যাগ করছেন সেটা দেশেরই স্বার্থে। তাই এই 10th শিডিউল পারমিটস আ স্পিকার টু লিভ দেয়ার পলিটিক্যাল পার্টি আফটার বিইং ইলেক্টেড হওয়ার পরে যে দল ত্যাগ বিরোধী আইনটা তার ক্ষেত্রে লাগু হবে না। এইসব বিষয়গুলো আছে স্পিকারের ক্ষেত্রে। আমরা স্পিকার প্রথম জানি গণেশ বাসুদেব মাভালঙ্কর, ভারতের প্রথম স্পিকার। তাছাড়া ভ্যাকেটিং অফ দ্য অফিস আর্টিকেল 94-এ আছে স্পিকারের সংক্রান্ত কথাবার্তা। স্পিকার তিনি যদি তিনি ইফ কজেস টু বি আ মেম্বার অফ লোকসভা, যদি লোকসভার মেম্বার হয়েই থাকেন, তাহলে তিনি আর স্পিকার থাকতে পারবেন না। তাকে রিমুভ করা যায় অ্যাবসলিউট মেজরিটিতে, আর্টিকেল 94C-তে বলা আছে যেটা। এবং তিনি রেজিগনেশন যেটা দেবেন, সেটা ডেপুটি স্পিকারের কাছে রিটেন রেজিগনেশন দিতে হবে। যদি স্পিকারের পদটি ভ্যাকেন্ট থাকে, তখন ডেপুটি স্পিকার তার পদ সামলাবেন। এবং ইফ বোথ পোস্ট আর ভ্যাকেন্ট, যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয় পদই ভ্যাকেন্ট হয়, তখন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে, একটা প্রোটেম স্পিকারের ব্যবস্থা করবেন প্রেসিডেন্ট। আর ডাজ নট ভ্যাকেট অফিস অন এলএস ডিসলিউশন, রিমেন্স আনটিল দ্য নিউ হাউসেস ফার্স্ট মিটিং। ওই রেজিগনেশন করতে পারবে না নিউ হাউসের ফার্স্ট মিটিং হওয়ার আগে পর্যন্ত। আর যখন যৌথ অধিবেশন বসে এবং ভোট হয়, তখন ভোটের সময় তিনি যদি দুটো বিষয়ে একই ভোট পড়ে, তখন মেজর যে ভোটটা, একজন উনি ভোট দিতে পারবেন নর্মালি। যেমন ধরো টোটাল মেম্বার আছে 200,
এবার টোটাল মেম্বারে একটাতে 100 জন রায় দিয়েছে মানে পক্ষে, আবার বিপক্ষে 100 জন রায় দিয়েছে, তার ফলে দুটো টাই হয়ে গেল। এক্ষেত্রে স্পিকার তিনি নিজের ভোটটা প্রদান করার তখন ক্ষমতা জন্মাবে ওনার, এবং তখন তিনি যদি পক্ষে রায় দেন তাহলে পক্ষের রায় জিতে গেল, যদি বিপক্ষে রায় দেন বিপক্ষ জিতে গেল। এভাবে স্পিকারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর একটা ভূমিকা হচ্ছে তিনি মানি বিলকে সার্টিফাই করতে পারেন, মানে সার্টিফাইং আ বিল টু বি আ মানি বিল। মানি বিলটা যে মানি বিল সেটা উনি করতে পারেন। কোনো মিসকন্ডাক্টের জন্য স্পিকারকে, অন্য কোনো মেম্বারকে, মানে মেম্বার অফ পার্লামেন্ট, তাকে সাসপেন্ড করতে পারেন। বিল রেফার্স বিলস টু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বিলগুলোকে রেফার করতে পারেন। আর খুব ইম্পর্টেন্ট সেটা যে জয়েন্ট সিটিংয়ের সময় তিনি প্রিজাইড করেন। যখন লোকসভা এবং রাজ্যসভা একসাথে জয়েন্ট সিটিং হয় তখন সেটা প্রিজাইড করেন স্পিকার অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, তপশিলি উপজাতিদের জন্য সবচেয়ে বেশি সংখ্যক আসন কোন ভারতীয় রাজ্যে সংরক্ষিত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তপশিলি উপজাতি মানে যেটা বলা হয় এসটি, মানে শিডিউল ট্রাইব। এখানে অপশান আছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট। এখানে উত্তর হবে মধ্যপ্রদেশ। এখানে বিষয়টা বলি আগে, তার আগে বিষয়টা বলার আগে এখানে আমি দেখি যে এখানে জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি আমাদের দেশে জনসংখ্যা কত আছে। ওপেন ক্যাটাগরি টোটাল জনসংখ্যা হচ্ছে 30.74% টোটাল ইন্ডিয়ার পপুলেশনে, মানে প্রায় 70% রিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরি মাত্র 30% এখন বর্তমানে। এবং এখানে ম্যাপে দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরি সবথেকে বেশি রাজ্য যেগুলো সেগুলো দেখো, একটা হচ্ছে গোয়া 70.1, এবং আন্দামান 74.4, ওয়েস্ট বেঙ্গল আমাদের 62, জম্মু অ্যান্ড কাশ্মীর 69। এগুলো সব জেনারেল ক্যাটাগরি, টপ মোস্ট জেনারেল ক্যাটাগরি মানে স্টেটস। আন্দামান নিকোবর ইউটি। আর দিল্লি 63.8 দিল্লিতে, মানে 60%-এর ওপরে ওগুলো সব ব্লু কালারে করা আছে, মানে পার্পল কালারে করা আছে। আর জেনারেল ক্যাটাগরি খুব কম আছে, দেখো ছত্তিশগড়ে একটু 11.1% অনলি জেনারেল ক্যাটাগরি। তেমনি নাগাল্যান্ডে 13.3, আর মণিপুরে মাত্র 3% জেনারেল, মিজোরামে 3.9% জেনারেলগুলো খুবই কম, মানে জেনারেল ওখানে এনডেঞ্জার্ড। এরপর এখানে দেখো একটা লিস্ট আছে, সেটা এগুলো সবই সেন্সাস ডেটা 2011-এর সেন্সাস ডেটা থেকে করা এগুলো। এখানে এসটি মানে শিডিউল ট্রাইব বিভিন্ন স্টেট এবং ইউটিতে কত আছে। টোটাল অল ওভার ইন্ডিয়াতে যদি পার্সেন্টেজ ধরা হয় তাহলে পরে 8.63% হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে এসটি। যদি পার্সেন্টেজ অফ এসটিজ ইন আ স্টেট ধরা হয় তখন হবে নাগাল্যান্ডে মোস্ট 86.5, ওখানে সবথেকে বেশি, মিজোরামে মোস্ট, সেটা হচ্ছে 94.4%। মিজোরামে সবথেকে বেশি এসটি আছে, সেকেন্ড নাগাল্যান্ড, থার্ড মেঘালয়। এবার বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে কোশ্চেনটা বলেছে যে এসটিদের সিট রিজার্ভেশনের ক্ষেত্রে, এখানে কিন্তু বলেনি কোন রাজ্যে সবথেকে বেশি পার্সেন্টেজের এসটি আছে। এখানে বলে যে সিট রিজার্ভেশন সবথেকে বেশি কোথায়, উত্তর হবে মধ্যপ্রদেশ, কারণ মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে এসটিদের সিট রিজার্ভেশন আছে। টোটাল 6টি সিট রিজার্ভড আছে মধ্যপ্রদেশের এসটিদের জন্যে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মনে রাখবে। মধ্যপ্রদেশের 6টি উপজাতিদের জন্য সিট সংরক্ষণ করা আছে। এখানে দেখো শিডিউল কাস্ট আছে, শিডিউল কাস্টের ডেটা দেওয়া আছে 20.13 crore অ্যাজ পার সেন্সাস 2011। ক্যাটাগরি ওয়াইজ পপুলেশন সেন্সাস, যেটা শিডিউল কাস্ট সবথেকে বেশি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি উইথ হাইয়েস্ট এসসি পপুলেশন যদি বলা হয়, সেটা হচ্ছে স্টেটের হচ্ছে উত্তরপ্রদেশ এবং স্টেটস অ্যান্ড ইউনিয়ন, এইটা উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব এখানে আছে। হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন হচ্ছে 31.9 এসসি পপুলেশন, সেটা হচ্ছে পাঞ্জাবে। আর উত্তরপ্রদেশে হচ্ছে হাইয়েস্ট এসসি পপুলেশন। যদি পার্সেন্টেজ বলে তাহলে পাঞ্জাব হবে, যদি বলে এমনি আছে কতজন তাহলে উত্তরপ্রদেশ হবে। এসসি কিন্তু এটা এসটি নয়, এসটি হচ্ছে শিডিউল ট্রাইব, এসসি হচ্ছে শিডিউল কাস্ট। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে সবথেকে বেশি জনসংখ্যা আছে মধ্যপ্রদেশে। আর যদি পার্সেন্টেজের হিসাবে বলে তাহলে ইউটির হিসাবে আছে লাক্ষাদ্বীপ। যদি বলে ইউটি না হয়ে
সরি, এটা যদি ইউটি না হয়ে যদি বলে রাজ্য কোনটা, তাহলে আমরা বলবো তখন মিজোরাম। খানিক্ষণ আগেই দেখলাম মিজোরাম হবে এটা। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেনগুলো এমনভাবে আসে যে পুরো ওভারঅল ডেটাটা যদি আমাদের মাথাতে না থাকে তাহলে আমরা উত্তরগুলো করতে পারবো না। ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে লোকসভা সংসদের নিম্নকক্ষ, মানে লোকসভা সম্বন্ধে বলা আছে কোন নম্বর ধারায়? উত্তর হবে 79। 79 নম্বর ধারাতে লোকসভা সম্বন্ধে বলা আছে। 80 নম্বর ধারাতে বলা আছে রাজ্যসভা বা রাজ্য পরিষদ সম্বন্ধে। রাজ্যসভা 80 নম্বরে বলা আছে। ইন্ডিয়ান পার্লামেন্টারি যে সিস্টেম আছে তার একটা খুব সুন্দর ছক আছে এখানে। ছকটা হচ্ছে কি, ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমে অরিজিন কি? ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলা হয় এটাকে। মানে ব্রিটেনের যে কনস্টিটিউশন সেটাকে ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলা হয়, ওজ অরিজিন টু। মানে ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমটা ওয়েস্টমিনিস্টার সিস্টেমের আদলে আছে। এখানে কি আছে? হ্যাজ আ প্রেসিডেন্ট হেড অফ দ্য স্টেট, আবার হ্যাজ অ্যান এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং লেজিসলেচার। তাহলে লেজিসলেচার আছে, এক্সিকিউটিভ আছে। এবার এক্সিকিউটিভের মধ্যে আছে পিএম, ক্যাবিনেট মিনিস্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি, মানে আইপিএস ওরা। লেজিসলেটার ইজ নট আ সেপারেট ফ্রম, কেননা বাইক্যামেরাল লেজিসলেটার আছে দুটো, একটা রাজ্যসভা একটা লোকসভা। লোকসভা কুড ইনিশিয়েট নো কনফিডেন্স এগেনস্ট দ্য গভর্নমেন্ট। লোকসভাতে নো কনফিডেন্স করা যায় যদি সরকার ফেলতে চায়। এরা এই গভর্নমেন্ট তৈরি করে, মানে লোকসভাতে জিতলে পরে তারা কেন্দ্র সরকার তৈরি করতে পারছে। আর কেন্দ্র সরকারের হেড হচ্ছেন পিএম অ্যাজ দ্য গভর্নমেন্ট হেড। এই তো গোটা সিস্টেমটা আছে। যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব কে পালন করেন? তোমরা যাদের একটু ডাউট হচ্ছে বা কোশ্চেন কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব কে পালন করেন? উত্তর হবে রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান। রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান এটা পালন করেন। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? এই বয়স নিয়ে অনেক রকমের তথ্য থাকে, আমি দিয়েছি তার সাথে সাথে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হয় 30 বছর, অনলি 30 ইয়ার্স। 30 বছর বয়স হলে পরে রাজ্যসভার সদস্য হওয়া যায়। রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 250, আগে ছিল 252, এখন 252 থেকে কমে 250 হয়েছে, কারণ 2019 সালে 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান, না ওটা লোকসভার, সরি, 250টা মেম্বার আছে এবং এই 250টা মেম্বারের মধ্যে 12 জন নমিনেটেড থাকেন বাই রাষ্ট্রপতি। আর লোকসভাতে দুজন অ্যাংলো ইন্ডিয়ান ছিল, যেটা 104তম সংবিধান সংশোধনী 2019-এ এটাকে লাগু করা হয় যে ওই দুজন অ্যাংলো ইন্ডিয়ান আর থাকবে না। কিন্তু রাজ্যসভাতে 250 জনের মধ্যে 12 জন নমিনেটেড থাকেন, যেগুলো বিভিন্ন দপ্তর থেকে, মানে শিল্প, সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা, এইসব দপ্তর থেকে নেয়। দেখো আমরা এখানে দেখব রাজ্যসভার কম্পোজিশনটা হচ্ছে 250টা সিট থাকে, 238টা রিপ্রেজেন্টেটিভ থাকে, তার মধ্যে 12টা নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট হয় এবং 229টা রিপ্রেজেন্টেটিভ অফ স্টেটস থাকে এবং 4টে থাকে ইউটি থেকে, মানে ইউনিয়ন টেরিটরি থেকে, আর 12 জন থাকে প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড। কোথা থেকে নেওয়া হয় না, আর্ট থেকে, সায়েন্স থেকে, লিটারেচার থেকে, সোশ্যাল সার্ভিস থেকে, এগুলো থেকে নেওয়া হয়। অ্যালোকেশন অফ রাজ্যসভা সিটস ডিপেন্ড অন দ্য পপুলেশন অফ দ্য স্টেট ইউটি। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 42টা লোকসভা সিট আছে, তেমনি টোটাল 16টা রাজ্যসভা সিট আছে। এটা মনে রাখার বিষয়, তোমরা একটু মনে রেখো বিষয়টা। এভরি 2 ইয়ার্স, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3, মানে 3 ভাগের 1 ভাগ জনসংখ্যা, মানে ওই 238 জনের মধ্যে আর কি, বা 250 জনের মধ্যেই ধরা হয়, তারা রিটায়ার করেন। এখানে ইম্পর্টেন্ট মিনিমাম এজ লিমিটের একটা লিস্ট দিয়েছি আমি। প্রেসিডেন্টের জন্য 35 বছর ন্যূনতম বয়স হতে হবে, উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম 35 বছর, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম 25 বছর, রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম 35 বছর, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 25 বছর, যেহেতু এমএলএ হওয়ার জন্য 25 বছর, এমপি লোকসভার জন্য 25 বছর,
এমপি রাজ্যসভার জন্য 30 বছর, এমএলএ 25 বছর, এমএলসি মানে মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল তার জন্য 30 বছর এবং সরপঞ্চ মানে পঞ্চায়েতের প্রধান হওয়ার জন্য 21 বছর। এগুলো মিনিমাম এজ লিমিট, তোমরা একটু মাথায় রেখো, কারণ এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন জিজ্ঞাসা করে। এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে যে কত নম্বর ধারাতে ব্যাপারগুলো আছে সেটা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে মন্ত্রিসভার আকার নিচের কোনটি অতিক্রম করবে না? মন্ত্রিসভার আকার বলতে মানে কতজন থাকবে, টোটাল লোকসভার স্ট্রেংথের কত পার্সেন্ট মন্ত্রী হতে পারবে সেটা বলা আছে। লোকসভা সদস্যের 15% মন্ত্রী পরিষদে অংশগ্রহণ করতে পারবে। যদি আমাদের দেশে 543টা সিট হয় লোকসভার, তাহলে টোটাল তার 15% মানে 81 জন মন্ত্রী পরিষদে থাকতে পারবে। এখানে ইউনিয়ন এক্সিকিউটিভের একটা ছক আছে, প্রথমে প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট, তারপর প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টারের প্রাইম মিনিস্টারের নিচেতে থাকে, তাদের মধ্যে 4 রকমের মিনিস্টার হয়, একটা ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার্স এবং পার্লামেন্টারি সেক্রেটারিস। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ একবারে কত দিনের জন্য বৃদ্ধি পায়? লোকসভার মেয়াদ বৃদ্ধি পায় একবারে 1 বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। একবারে অ্যাট এ টাইম 1 বছরের জন্য বৃদ্ধি পেতে পারে লোকসভার মেয়াদ। ইমার্জেন্সি প্রভিশন আছে সংবিধানের, আর্টিকেল 352তে ন্যাশনাল ইমার্জেন্সি সারা দেশেই হবে, 356তে যেটা প্রেসিডেন্ট রুল বলছে মানে রাজ্যতে ইমার্জেন্সি হবে শুধু, আর 360 ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা অর্থনৈতিক এম্বার্গো বলা হয় সেটা হবে। ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করেন? রাষ্ট্রপতি একটুক্ষণ আগে আমরা দেখলাম 12 জন সদস্যকে মনোনীত করেন। সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা এইসবের দক্ষতা এবং অবদানের জন্য তিনি করেন। এবার প্রত্যেক 2 বছরে 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। এখন বর্তমানে যে 12 জন আছেন, মীনাক্ষী জৈন লিটারেচার এডুকেশন, সুধা মূর্তি, বীরেন্দ্র হেডগে, ইল্লা রাজা, বিজেন্দ্র প্রসাদ, পিটি উষা স্পোর্টস থেকে, রঞ্জন গগৈ, উজ্জ্বল নিখাম ল, সদানন্দন মাস্টার, হর্ষবর্ধন শৃঙ্গালে, সনাতন সিং সান্ধু এবং সতনাম সিং সান্ধু এবং গুলাম আলী খাতানা, এনারা আছেন 12 জন বর্তমানে নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। লোকসভার প্রথম অবিশ্বাস প্রস্তাব মানে হচ্ছে যেটা নো কনফিডেন্স মোশন কত সালে পেশ হয়? উত্তর হবে 1963তে পেশ হয়েছিল, জে.বি. কৃপালিনী করেছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রস্তাবটি পেশ করা হয়েছিল। এই প্রস্তাবে মানে এই বিরুদ্ধে লোকসভায় সরকারের বিরুদ্ধে পেশ করা একটি প্রস্তাব বলা হয় এটাকে অবিশ্বাস প্রস্তাব। প্রস্তাবটি পাশ হলে সরকারকে পদত্যাগ করতে হবে এবং এটি একটি হাতিয়ার যা নিশ্চিত করে যে সরকার সংসদের কাছে জবাবদিহি করবে, যা ইচ্ছা তাই করতে পারবে না। জে.বি. কৃপালিনী, আমরা জীবতরাম ভগবান দাস কৃপালিনী, খুব ফেমাস একজন ব্যক্তি। আমরা পরীক্ষাতে কোশ্চেন পাই যে ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে জে.বি. কৃপালিনী, কারণ তিনি 1946-এ জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন 46 থেকে। নেক্সট, সাধারণত লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর, কিন্তু কে চাইলেই আগেই শেষ হতে পারে। লোকসভার মেয়াদ 5 বছর, কিন্তু যদি ইমার্জেন্সি জারি করে রাষ্ট্রপতি তাহলে সেটি আগেই হয়ে যেতে পারে। তাই কে চাইলে মানে উত্তর হবে রাষ্ট্রপতি চাইলে এটি আগেই শেষ হতে পারে। নিম্নলিখিত কোন ধারায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন? কোন ধারায় বলা হয়েছে? 71, 66, 75 এবং 62। তাহলে প্রধানমন্ত্রী নিয়োগ যেটা প্রধানমন্ত্রী নিয়োগের যে ধারাটা সেটা এখানে হবে। প্রধানমন্ত্রী নিয়োগের ধারা হচ্ছে 75 আর্টিকেল নাম্বার 75-এ প্রধানমন্ত্রী নিয়োগ হয় এবং সেই নিয়োগের এটা বলা হয়েছে। এরপর ধারা 123 অনুসারে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা কাদের? অধ্যাদেশ মানে হচ্ছে অর্ডিন্যান্স,
অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কাদের? উত্তর হবে রাষ্ট্রপতির। 123-এ হচ্ছে রাষ্ট্রপতি এবং 213-তে হচ্ছেন রাজ্যপাল মানে গভর্নরের হচ্ছে 213-তে অধ্যাদেশ জারি করার ক্ষমতা। এখানে একটা বইয়ের পেজ আছে, সেখানে দেওয়া আছে, দেখো আর্টিকেল 123 এবং 213-তে প্রেসিডেন্ট এবং গভর্নরের অধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে। এখানে কি কি সেপারেশন অফ পাওয়ারের উপরে ভিত্তি করে হয়, নানা রকম বিষয় আছে, কতগুলি কেসও আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটাকে। আর.সি. কোপার, এ.কে. রয়, ডি.সি. ওয়াধা এবং কৃষ্ণ কুমার সিং, এদের এই ব্যাপারে কেস আছে, জুডিশিয়াল রিভিউ আছে কিছু। বিষয়টা আমি একটু বলে নিই, কারণ ধরো পার্লামেন্টে দুটো সেশনের মাঝে কোনো একটা সময়ে যদি নেশনের একটা দাবি থাকে, কোনো একটা সরকারের একটা অব্লিগেশন থাকে যে ওই সময়ে কোনো একটা বিল পাস করাতে হবে, তাহলে রাষ্ট্রপতি 123 নম্বর ধারাতে অর্ডিন্যান্স জারি করে সেই বিলটাকে পাস করান। কিন্তু সেই বিলটা পাস হওয়ার পরে 6 মাসের মধ্যে সেই বিলটাকে কিন্তু পার্লামেন্টে পাস হতে হবে, তবেই সেটা লাগু থাকবে, নইলে সেটা বাতিল হয়ে যাবে। এটাই নিয়ম। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকারী সভাপতি, এটি কোন ধারায়? ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকারী সভাপতি, এটি ধারা নম্বর 89 আছে। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর সি.পি. রাধাকৃষ্ণন, নিউ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বর্তমানে সি.পি. রাধাকৃষ্ণন। ভারতের রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করা যেতে পারে। অভিশংসন মানে ইমপিচমেন্টের মাধ্যমে পদত্যাগ করা যেতে পারে যদি তিনি সংবিধান লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে। ধারা নম্বর 61-তে এটা ঘটে। 60-এ রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং 61-তে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা আছে। দলত্যাগের কারণে লোকসভার সদস্যদের অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্ত কে নেয়? দলত্যাগের কারণে যে অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। আয়তনের দিক থেকে বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটি? আয়তনের দিক থেকে লোকসভা কেন্দ্র হচ্ছে লাদাখ। এখানে দেখো লার্জেস্ট কনস্টিটিউয়েন্সি যদি এরিয়া বলে তাহলে লাদাখ হবে, যদি জনসংখ্যা বলে তাহলে মালখাজগিরি হবে তেলেঙ্গানার, যদি বলে স্মলেস্ট কনস্টিটিউয়েন্সি, যদি এরিয়া বলে তাহলে চাঁদনি চক হবে দিল্লির, এবং যদি জনসংখ্যা বলে তাহলে লাক্ষাদ্বীপ হবে লাক্ষাদ্বীপের। এটা মনে রেখো। মালকাজগিরি লোকসভা কেন্দ্র সবথেকে বড় ইন টার্মস অফ ইলেকটোরেট, নাম্বার অফ ইলেকটোরেট। বেশ, এরপর হচ্ছে কোন রাষ্ট্রপতি তার পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন? উত্তর হবে ফখরুদ্দিন আলী আহমেদ। তিনি এখানে উত্তর হবে ফখরুদ্দিন আলী আহমেদ, তিনি মৃত্যুবরণ করেন। এখানের অপশানে তিনি তার অফিসে ধসে পড়ার পর দৈনিক নামাজে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তার মৃত্যু ঘটে। মানে তিনি যখন নামাজ পড়তে যান তখন তিনি মারা যান। বেশ, অফিসে থাকা মানে নামাজের পরে তিনি অফিসে যান, যে তখনই তিনি মারা যান আর কি, এরকম ঘটনাটা ঘটেছিল। এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছে। প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জাকির হোসেনও তিনি ইনকিউবমেন্ট অবস্থায় মারা যান, মানে থাকাকালীনই মারা যান। এটা ছবিটা গণ্ডগোল আছে, জাকির হোসেন এবং ভিভি গিরি একই ছবি দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, ছবিগুলো একটু গণ্ডগোল করা আছে। তা এখানে আমাদের বাঙালি রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রণব মুখার্জি এবং বর্তমানে যিনি রাষ্ট্রপতি তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। উভয় কক্ষের যৌথ সভার জন্য কোরাম কত? বর্তমানে উভয় কক্ষের যৌথ সভার জন্য কোরাম হচ্ছে মোট সদস্যের 1/10, মানে 1/10 কোরাম। মানে সংবিধানের 79 নম্বর ধারাতে, 79 ধারাতে ভারতের সংসদে রাষ্ট্রপতি এবং সংসদের 2টি কক্ষ নিয়ে গঠিত, এবং লোকসভাতে যে বসবে সেই বসার জন্য একটা কোরাম তৈরি হয়, যে চালু হবে লোকসভাটা। কতজন থাকলে চালু হবে? উত্তর হবে যৌথ কক্ষের জন্য কোরাম হচ্ছে 1/10 লোককে থাকতেই হবে। আর রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা বিষয়ে কোন বিবৃতিটি ভুল? উত্তর হবে তাকে স্নাতক হতে হবে, কারণ স্নাতকের কোনো কথা বলা নেই। রাষ্ট্রপতি হতে গেলে তাকে ভারতের নাগরিক হতে হবে, তারপর 35 বছর বয়স হতে হবে,
লোকসভার সদস্য হতে হবে, মানে লোকসভা নির্বাচনের জন্য যোগ্য হতে হবে এটা। আর তিনি অবশ্যই ভারত সরকারের অধীনে কোনো সরকারের লাভজনক কোনো পদে থাকা চলবে না, এইসব হতে হবে। কোয়ালিফিকেশান এখানে আছে, দেখো 35 বছর বয়স হতে হবে, অফিস অফ প্রফিট যেন হোল্ড না করে, কোয়ালিফিকেশান থাকবে লোকসভার মেম্বার হওয়ার, আর মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ এ ইলেক্টর অফ ইন্ডিয়া, মানে ভারতীয় যেন নাগরিক হয়, আর নমিনেশন পেপারে যেন অ্যাটলিস্ট 50 জন ওটাতে সাইন করে, এটা একটা ব্যাপার, তবেই হবে। প্রধানমন্ত্রী মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে মন্ত্রিসভার পদমর্যাদার ড্যাশ মন্ত্রীদের নিয়ে ইন্টারস্টেট কাউন্সিল গঠিত। কতজন মন্ত্রীকে নিয়ে ইন্টারস্টেট কাউন্সিল গঠিত এটা জানতে চাইছে, যে কতজন মন্ত্রী নিয়ে ইন্টারস্টেট কাউন্সিল বলে যে কাউন্সিলটা আছে সেটা গঠিত প্রধানমন্ত্রী মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কতজন মন্ত্রীদের নিয়ে ইন্টারস্টেট কাউন্সিলটা গঠিত? এটা উত্তর হবে 6, 2, 4 না 6, 2, 10 না 4। উত্তর হবে এখানে 6জন মন্ত্রীদের নিয়ে ইন্টারস্টেট কাউন্সিলটা গঠিত। ইন্টারস্টেট কাউন্সিলটা আর্টিকেল নাম্বার 263-তে বলা আছে ইন্টারস্টেট কাউন্সিল হবে। এখানে চেয়ারম্যান থাকে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার অফ দ্য অল স্টেটস থাকে, এসব হয়, মানে রাজ্য এবং কেন্দ্রের একটা কাউন্সিল, সেটা ইন্টারস্টেট কাউন্সিল হচ্ছে। ভারতের উপরাষ্ট্রপতি হতে নিচের কোনটির প্রয়োজন নেই? উপরাষ্ট্রপতি হতে গেলে পরে বয়স 40 বছর হবে, এটা প্রয়োজন নেই উপরাষ্ট্রপতির কোয়ালিফিকেশানের, এটা নেই 40 বছরের ব্যাপারটা, 35 বছর হলেই হবে, 35 ইয়ার্স। কী সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, 35 বছর বয়স হতে হবে, রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য এলিজেবল হতে হবে, এবং কোনো অফিস অফ প্রফিট না থাকা চলবে না। লোকসভা গঠনের কোরাম কত? লোকসভা গঠনের কোরাম হচ্ছে সেই একই কোরাম, উত্তর হবে মোট কক্ষের সদস্যদের 1/10, মানে 1/10। ভারতের সংসদ গঠনের জন্য নিচের কোনটি সঠিক? সংসদ গঠনের জন্য আমাদের যেটা রাজ্যসভা দরকার, লোকসভা দরকার এবং রাষ্ট্রপতি দরকার, মানে A, B এবং D, এই বিকল্পটি সঠিক। কোন কমিটিতে রাজ্যসভার সদস্য নেই? উত্তর হবে অনুমান কমিটি। অনুমান কমিটির ইংরাজিটা বেশ ভালো, দ্য এস্টিমেটস কমিটি, এখান থেকে বাংলাতে অনুমান কমিটি হয়েছে। অনুমান কমিটি বা এস্টিমেটস কমিটিতে কোনো রাজ্যসভার সদস্য নেই। ভারতের রাষ্ট্রপতি অভিশংসনের পদ্ধতি কোন ধারাতে আছে? মানে ইমপিচমেন্ট আছে কোন ধারাতে? উত্তর হবে 61 নম্বর ধারাতে ইমপিচমেন্টের কথা বলা আছে। যদি সংবিধান বহির্ভূত কোনো কাজকর্ম করে তাহলে তাকে ইমপিচ করে দেওয়া হয়। কোন প্রস্তাবে মন্ত্রী পরিষদ পদত্যাগ করে? মানে মন্ত্রী পরিষদ পদত্যাগ করবে কোন প্রস্তাবে? উত্তর হবে সংসদে যদি বিরোধ প্রস্তাবনা পাস হয়ে যায় তাহলে মন্ত্রী পরিষদ পদত্যাগ করবে, মানে সংবিধান বিরোধ ওই যে কি বলে ওদের বিরুদ্ধে আর কি অনাস্থা প্রস্তাব যদি পাস হয়ে যায় তাহলে পরে পদত্যাগ করতে হবে। প্রাইমাস ইন্টার প্যারেস শব্দটির অর্থ কী? প্রাইমাস ইন্টার প্যারেস মানে শব্দটি কি বোঝায়? এর উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। প্রাইমাস ইন্টার প্যারেস শব্দটি একটি ল্যাটিন শব্দ, মানে সমানগুলির মধ্যে প্রথম। প্রাইমাস ইন্টার প্যারেস মানে, তাহলে সমানগুলি মানে অনেকগুলো এমপি আছে, অনেকগুলো এমপির মধ্যে একজন এমপিকে আমি PM বানিয়ে দিলাম, মানে প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম, প্রাইম মিনিস্টার, তাহলে ও সমানগুলির মধ্যে প্রথম হচ্ছেন তিনি, তাই প্রধানমন্ত্রী, এটা উত্তর হবে। ভারতের সংসদের 2 কক্ষের যৌথ সভার সভাপতিত্ব কে করেন? উত্তর হবে লোকসভা স্পিকার যৌথ সভা সভাপতিত্ব করেন। সংবিধানের 108 নম্বর ধারাতে এই ব্যাপারটি উল্লেখ আছে, মানে জয়েন্ট সেশনের কথা বলা আছে। সংবিধান সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় কোনটি? উত্তর হবে প্রধানমন্ত্রী সংসদের উচ্চকক্ষে দায়বদ্ধ, এটা সঠিক নয়। উচ্চকক্ষের কাছে মন্ত্রীরা, তিনি এবং তার মন্ত্রীরা সংসদের উচ্চকক্ষের কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ থাকবেন, এটা কিন্তু সঠিক নয়। তিনি লোকসভার কাছে দায়বদ্ধ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে রাষ্ট্রপতিকে তার কাজকর্ম সম্পাদন এবং পরামর্শ দান করতে পারেন, কিন্তু উচ্চসভার কাছে দায়বদ্ধ, উচ্চকক্ষের সাথে দায়বদ্ধ নয়।
আর লাস্ট কোশ্চেন, নিচের ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে কে সবচেয়ে বেশি দিন ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। তিনি 1947 হলেন, সেখান থেকে 1964 পর্যন্ত ছিলেন। 1947 সালে 15 আগস্ট থেকে 1964 সালের প্রবাবলি 27 মে পর্যন্ত, 27 মে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তারপর তার মেয়ে ছিলেন 66 থেকে 77, তারপর 80 থেকে 84 ইন্দিরা গান্ধী ছিল। আবার 2004 থেকে 14 পর্যন্ত মনমোহন সিং ছিলেন। এখানে আছে দেখো, প্রথম হচ্ছে জওহরলাল নেহরু 47 থেকে 64 পর্যন্ত ছিলেন। আর বর্তমানে যিনি নরেন্দ্র মোদী, তিনি 2014 থেকে এখনও পর্যন্ত আছেন। আর বাদ বাকি ইন্দিরা গান্ধী একবার 76, 77, 66 থেকে 77, আবার 80 থেকে 84 ছিলেন। এইভাবে আমাদের যে যারা প্রধানমন্ত্রী সব তাদের নামগুলো এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম লাল বাহাদুর শাস্ত্রী, জয় জওয়ান জয় কিষান। আয়রন লেডি অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধী। মোরারজি দেশাইয়ের টাইমে আমরা দেখেছি এই জনতা দল গঠন। তারপর রাজীব গান্ধী, চৌধুরী চরণ সিং, খুব ফেমাস এনারা। পিভি নরসিংহ রাওয়ের সময় প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই বিষয়গুলো দেখেছি। এলপিজি মডেল আর কি। অটল বিহারী বাজপেয়ীর সময় কার্গিল যুদ্ধ দেখেছি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। 30টা কোশ্চেন আমরা করলাম। যদি কোনো কোশ্চেনে কারো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ধন্যবাদ। যদি চ্যানেলটিতে প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ।